নমস্কার, হোমিওপ্যাথিতে আরোগ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনে তো অ্যালার্জি কথাটা এতই কমন যে এর চাইতে কমন শব্দ আমি আর খুঁজে পাচ্ছি না। সবারই তো প্রায় কিছু না কিছুতে অ্যালার্জি, কারোর খাবারে অ্যালার্জি, কারোর স্পেসিফিক কোনো খাবারে অ্যালার্জি, এমনকি কারোর পলিউশনে অ্যালার্জি, ফুলে অ্যালার্জি, কিসে অ্যালার্জি নয়। এবং এই অ্যালার্জির সমস্যাটা যতটা হাস্যকর ততটাই কিন্তু সিরিয়াস। বিশেষ করে অনেকের এই সমস্যা থাকে যে সকালবেলা ঘুম থেকে উঠলেন ক্রমাগত হাঁচি হয়ে যেতে লাগলো, এটাও একটা অ্যালার্জি। এবং এই ধরনের সমস্যা যাদের থাকে ডাক্তারবাবুরা বলেন পরবর্তীকালে তাদের কিন্তু হাঁপানির সমস্যা চলে আসতে পারে। এই হাঁপানির সমস্যা শুনলেই তো একটা শ্বাসকষ্ট শুরু হয়ে যায় সবার মধ্যে, কেননা এতটা কষ্টদায়ক অসুখ বোধহয় আর অন্য কিছু নেই। আর হাঁপানি একবার হওয়া যতটা সহজ, তার হাত ছাড়ানো বোধহয় ততটাই শক্ত। হাঁপানি একবার হলে সেটা আর সারতে চায় না। কিন্তু তার সারাবার একটাই বোধহয় প্রসেস আছে, একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে সঠিক হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। হ্যাঁ, আজকে আমরা অ্যালার্জি এবং অ্যাস্থমা এই দুটো সমস্যা নিয়ে একসঙ্গে আলোচনা করব। এবং প্রত্যেকদিন সকালের মতন আজকে আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় ডাক্তারবাবু ডক্টর শুভদীপ কর। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। আচ্ছা ডাক্তারবাবু, এই কথা তো আপনিও প্রায় বলে থাকেন যে অ্যালার্জি অ্যাস্থমা মানে পুরো অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এই দুটো ব্যাপার কিভাবে জড়িত আমাদের যদি একটু বুঝিয়ে বলেন। নিশ্চয়ই বলছি। দেখুন, এই আমাদের হোমিওপ্যাথি শাস্ত্র অনুযায়ী এই অ্যালার্জিটাকে বলা হচ্ছে একটা শরিক ম্যানিফেস্টেশন বলা হচ্ছে, একটা শরিক মাধ্যমিক ধাত বলা হচ্ছে, এটা ফাংশনাল ডিসঅর্ডার বলা হচ্ছে। এটা কীরকম অ্যালার্জি ব্যাপারটা কী হয়, যখন কোনো অ্যালার্জি হয় দেখবেন যাদের কোনো অ্যালার্জি আছে বা যাদের অ্যালার্জি সমস্যা আছে তাদের কী হয়, কোনো অ্যালার্জি সাবস্টেন্স যখন স্কিনের কাছাকাছি এসে পৌঁছয়, স্কিনের যে জায়গাটাতে অ্যালার্জি সাবস্টেন্সটা লাগে বা কাছাকাছি যখন এসে পৌঁছয়, সঙ্গে সঙ্গে আমাদের স্কিনের মধ্যে এবং ব্লাডের মধ্যে একটা টার্মাল শুরু হয়ে যায়, একটা রিঅ্যাকশন হতে শুরু করে, হালচাল তৈরি হয়ে যায়, রিঅ্যাকশন তৈরি হয়ে যায়। এবং তার ফলে এবং এবং একটা অদ্ভুত ইরিটেশন তৈরি হয়। এবং তার জন্য দেখবেন প্রত্যেকের জন্য যখন অ্যালার্জি হয় শরীরের ভিতরে কিছুটা অস্থিরতা ভাব আসে এবং তার সঙ্গে সেই জায়গাটা ফুলে ওঠে খানিকক্ষণ পরে। তার মানে কি, অ্যালার্জি সাবস্টেন্সটা যখনই আমার স্কিনের কাছাকাছি এলো, আমাদের কিছু কিছু পেশেন্টের স্কিনটা এত সেন্সিটিভ থাকে এবং তার ফলে তারা কাছ পর্যন্ত আসতে হচ্ছে না, মানে টাচ করতে হয় না, কাছ পর্যন্ত এলেই কারো হয়তো হতে পারে ফুলের রেণু হতে পারে, কারোর ক্ষেত্রে ধুলো হতে পারে, কারোর ক্ষেত্রে বিছনার শুয়ো হতে পারে, কারোর ক্ষেত্রে বিভিন্ন রকম সাবস্টেন্স হতে পারে। এই ক্ষেত্রে একবার ইন্টারাপ্ট করছি ডাক্তারবাবু, আমি একটা নিজের উদাহরণ দেখেছি। আমার এক দিদির চিংড়ি মাছে অ্যালার্জি ছিল, চিংড়ি মাছটা চোখে দেখলে তার শ্বাসকষ্ট শুরু হতো। এটা তো খুব কমন, এটা চিংড়ি মাছ অ্যালার্জিটা খুব কমন এবং মানে যেটা আমাদের কাছে খুব কমন লাইফে আর কি, মানে যেমন সেই জিনিসগুলো থেকে অনেকে অ্যালার্জি হয় এবং সেটা কিন্তু পেশেন্টের কাছে কিন্তু খুব দুষ্কর ব্যাপার। মানে তাকে চোখে দেখলে তার শুরু হয়ে যেত। কারো যদি মনে করেন ধুলো থেকে কারো যদি অ্যালার্জি হয়, তাকে তো আমি সেই গৌচন্দ্র রাজার মতো মানে ঢেকে ডাকবেন সেরকম তো হয় না। এবং তাকে নর্মাল লাইফের মধ্যে থাকতে হবে, এমন একটা কিছু আবিষ্কার করতে হবে, এমন একটা কিছু দিতে হবে যাতে সে নর্মাল লাইফ লিড করতে পারে। সে আমাদের জুতো আবিষ্কারের মতো। এখানে আমরা বলে থাকি, হোমিওপ্যাথি ডাক্তাররা বলে থাকি, এখানে কোনো অ্যালার্জি সাবস্টেন্সটা কোনো দোষ নয়। দোষটা কী হচ্ছে, দোষটা হচ্ছে আমাদের স্কিনটা খুব হাইপার সেন্সিটিভ। আমার স্কিনের কাছাকাছি যখনই সাবস্টেন্সটা আছে, যখনই আমার ব্লাডের মধ্যে একটা চেঞ্জ হচ্ছে, ব্লাডের মধ্যে চেঞ্জ হওয়ার জন্য আমার ওই জায়গাটার মধ্যে ফুলে যাচ্ছে। এবং ঠিক নাকের মধ্যে ঠিক একই জিনিসটা হয়, যাদের নাকে অ্যালার্জি হয় বা রাইনাইটিস আছে, অ্যালার্জি হয়, তাদের কী হতে কি নাকের মিউকাস মেমব্রেনগুলোর কাছাকাছি যখনই তার বালিশের শুঁয়ো বা পোলেন বা ফুলের রেণু এই ধরনের জিনিসগুলো যখনই আসছে, তখনই সেই জায়গার মধ্যে একটা ইরিটেশন হচ্ছে এবং সেই জায়গাটার মধ্যে ব্লাডের মধ্যে একটা চেঞ্জ হচ্ছে, হয়ে সেই জায়গাটা একটা ইনফ্ল্যামেশন হচ্ছে এবং সেই জন্য দেখবেন নাকের ভিতরটা তাদের ফুলে যায় এবং তার ফলে হচ্ছে হাঁচি হচ্ছে এবং নাক দিয়ে জল পড়ছে, হাঁচি হচ্ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যাটা হচ্ছে। এবং একটা জায়গা যদি রোজ খানিকটা করে ফুলতে থাকে এবং সেই জায়গাটার মধ্যে তৈরি হচ্ছে একটা সম্পূর্ণভাবে পার্মানেন্ট একটা সোয়েলিং তৈরি হয়ে যাচ্ছে। এবার একটা জায়গায় রোজ একটু একটু করে ফুলতে থাকে, একজন ফুলছে একটু কমে যাচ্ছে, পুরোটা তো কমলো না, খানিকটা কমে গেল, খানিকটা থেকে গেল, এভাবে রোজ এক জায়গায় ফুলতে ফুলতে এবং একসময় সেই জায়গাটার মধ্যে একটা পার্মানেন্ট একটা সোয়েলিং তৈরি হয়ে যায়। সেটাকে বলা হচ্ছে নাকের মধ্যে নেজাল পলিপ বলা হচ্ছে। যেসব বাচ্চাদের ক্ষেত্রে বা যেসব বড় পেশেন্টদের নাকের মধ্যে নেজাল পলিপ হচ্ছে, তাদের নাকের মধ্যে দেখবেন লাল মাংসপিণ্ড দেখা যায় এবং সেটাও টর্চ দিয়ে দেখা যায়। এবং সেটাও কিন্তু মেন কারণ যেটা বলা হচ্ছে, সেটা কিন্তু বলা হচ্ছে অন্যতম ফ্যাক্টর বলা হচ্ছে অ্যালার্জি। এই অ্যালার্জি ফ্যাক্টরের জন্য কিন্তু বারবার করে ঘন ঘন অ্যালার্জি হতে হতে তার নাকের মধ্যে একটা জায়গায় ইনফ্ল্যামেশন হয়ে যাচ্ছে এবং জায়গাটার মধ্যে পলিপ হচ্ছে এবং জায়গাটা ফুলে যাচ্ছে।
এবং এখানে আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা কি বলছি, এখানে দোষটা হচ্ছে ওই অ্যালার্জি সাবস্টেন্সটার দোষ নয়। অনেক ক্ষেত্রে বলা হয়, অনেক ডাক্তাররা বলে থাকেন যার যেই সাবস্টেন্সটা থেকে অ্যালার্জি হয়েছে তাকে সেই সাবজেক্টটা থেকে দূরে রাখা উচিত। কারণ যদি হতে পারে আমরা যদি সাবান থেকে যদি অ্যালার্জি হয়, সাবান ছুলে না সেটা হতে পারে, কিন্তু আমরা যদি আমরা বালিশের শু থেকে অ্যালার্জি হয় তাহলে কি বালিশে শোবেন না, ধুলো থেকে যদি অ্যালার্জি হয় তাহলে ধুলো আমরা গায়ে লাগবে না, এটা কোনো হতে পারে না। এখানে উপায় যেটা হচ্ছে সেটা হচ্ছে দোষটা যখন আমার শরীরে, আমাদের শরীরটাকে আমরা ব্লাডে স্ট্রং করতে পারি, সেটা আমরা চেঞ্জ করতে পারি। যেহেতু আমাদের হোমিওপ্যাথি শাস্ত্র অনুযায়ী এটাকে বলছে সোরিক ম্যানিফেস্টেশন বলছি, আমাদের অ্যান্টিসোরিক মেডিসিনগুলো দিলে আস্তে আস্তে দেখা যাবে এই ধরনের অ্যালার্জির ধারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং বারবার মেডিসিনে হ্যামার করতে করতে একসময় দেখা যাবে আমাদের শরীরের মধ্যে এরকম চেঞ্জ হয়ে যাবে যখন আর আমাদের এই অ্যালার্জি সাবস্টেন্সগুলো আমাদের স্কিনের কাছাকাছি আসবে, কিন্তু ব্লাডের মধ্যে কোনো টার্মোয়েল তৈরি হবে না, ব্লাডের মধ্যে কোনো রিয়াকশন হবে না এবং যার জন্য কোনো সোয়েলিং হবে না, মানে কনস্টিটিউশনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং সেই জন্য আমাদের প্যাথি অনুযায়ী আমরা বলছি অ্যালার্জি ইজ কিউরেবল। কিন্তু এই অ্যালার্জি সারাতে হলে কিন্তু একটু সময় সাপেক্ষ। যেমন অনেক রোগের ক্ষেত্রে আমরা মানে সময় বলেছি, এই সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে, অল্প সময় লাগছে বলছি, কিন্তু এই অ্যালার্জি রোগটাকে যদি সারাতে হয়, কিওর করতে হয়, তাহলে কিন্তু একটু সময় সাপেক্ষ, একটু ধৈর্যের প্রয়োজন হয়। কারণ এখানে একবার মেডিসিনে হ্যামার করলে আমরা ব্লাডের মধ্যে যে চেঞ্জ হয়ে সেটা চেঞ্জ হয়ে যাবে এরকম হবে না, এবং সেটা বারবার কয়েকবার হ্যামার করতে করতে এবং একসময় দেখা যাবে সেই জায়গায় ব্লাডের মধ্যে সেই চেঞ্জগুলো হচ্ছে, সেগুলো এখন আর হচ্ছে না, মানে ক্রমাগত হ্যামার করতে হবে। এবং কিছুদিন ধারাবাহিকভাবে চিকিৎসা করতে করতে একসময় দেখা যাবে তারা এই ধরনের সমস্যা নেই এবং সে পার্মানেন্টলি ভালো হয়ে গেছে। অতএব এখানে তার একটা পার্মানেন্ট কিউরের জায়গা কিন্তু চলে আসছে, কিন্তু যদি তার অ্যালার্জি থেকে গিয়ে থাকে এবং তার কিন্তু পার্মানেন্ট একটা অ্যালার্জি ট্রিটমেন্ট আমাদের হোমিওপ্যাথি শাস্ত্র অনুযায়ী হতে পারে। এবং দেখবেন যখন অ্যালার্জি হয় অনেক পেশেন্টই দেখেছি মুড়ি মুরগির মতো অ্যান্টি অ্যালার্জি মেডিসিনগুলো খায়, কিন্তু যারা অ্যান্টি অ্যালার্জি মেডিসিনগুলো খান তারা কি নিজেরা একবারও চিন্তা করে দেখেছেন বা ডাক্তারবাবুকে কখনো জিজ্ঞেস করে দেখেছেন ডাক্তারবাবু পরিণাম কি হতে পারে লং টার্মে? এবং কখনোই দেখবেন না কোনো ডাক্তারবাবু প্রেসক্রিপশনে অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন বেশি দিনের জন্য লং টার্ম প্রেসক্রাইব করেন এবং করেন না, এবং ডাক্তারবাবু নিজেরা তা জানেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখেছি পেশেন্টরা, আমার কাছে যখন পেশেন্ট আছে বলে ডাক্তার আমি 10 বছর ধরে অ্যালার্জি মেডিসিনটা খেয়ে আসছি, কিন্তু তার যে পরিণতি আসছে 10 বছর পরে, তার যখন ভবিষ্যৎ খারাপ হচ্ছে, সমস্যা আসতে পারে অনেক সময়তে, এবং সেইগুলো তারা কিন্তু জানে না। অতএব এখানে থেকে রাস্তাটা কিন্তু বেরিয়ে আসা উচিত যারা এই ঘন ঘন অ্যালার্জিতে ভুগছেন, সকালবেলা উঠে রাইনাইটিসে ভুগছেন, হাঁচিতে ভুগছেন, এবং তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেরিয়ে আসার কিন্তু সময় হচ্ছে এই হোমিওপ্যাথি চিকিৎসা। এবং যার মাধ্যমে কিন্তু হয়তো আজকে হয়তো অনেকেই বলবেন ডাক্তার আমি হোমিওপ্যাথি ওষুধ খেলাম আমার সঙ্গে সঙ্গে কমলাম, কিন্তু আমি অ্যান্টি অ্যালার্জি মেডিসিনটা খেলাম সঙ্গে সঙ্গে খেলাম, হতে পারে মানে অ্যান্টি অ্যালার্জি মেডিসিনে তার অ্যাকশনটা হয়তো অনেক তাড়াতাড়ি করছে, কিন্তু তার অ্যাকশনটা কুইক হলে কি হবে, তা সেটা কিন্তু একটা সাময়িক, কিন্তু সেটা কিন্তু তার পরের দিনও কিন্তু আপনাকে ওই জিনিসটা খেতে হবে কিন্তু, এবং তখন ওটা খেলেও কাজ হবে না। কিন্তু আমাদের মেডিসিনটা হয়তো আপনার ওটা তুলনায় হয়তো 10% হয়তো কাজ করলো সেদিনকে হয়তো, কিন্তু সেই 10% যেটা সালো সেটা কিন্তু পরের দিন কি আবার অ্যাড হয়ে যাবে, আমরা 10% কিন্তু সেরে গেল। কিন্তু এইভাবে আমাদের ওষুধ দিলে হয়তো একটু হয়তো ধৈর্যের প্রয়োজন হয়, কারণ একটু ধৈর্য না ধরলে লাইফে কোনো জায়গায় দাঁড়ানো যায় না। আজ আমি যেখানেই কাজ করতে যান, চাকরি করতে যান, পড়াশোনা করতে যান, সব জায়গায় ধৈর্যের প্রয়োজন দিতে হয়। এবং চিকিৎসা ক্ষেত্রেও রোগ তাদেরই সারে যারা ধৈর্য ধরে, এবং ধৈর্য ধরে তারা নিষ্ঠা করে ওষুধ খায় এবং একটু সহযোগিতা করে, তাদের ক্ষেত্রে কিন্তু রোগ ছাড়ে। কিন্তু আজকে ওষুধ খেলাম সারলো না করলে আজ এই ডাক্তার চেঞ্জ করছেন, কাল সেই ডাক্তার চেঞ্জ করছেন, আজকে হোমিওপ্যাথি করছেন, কালকে অ্যালোপ্যাথি করছেন, কালকে কবিরাজি করছেন, কালকে অন্য সিস্টেম মেডিসিন করছেন, তাদের কিন্তু লাভ কিছু হচ্ছে না। আগে বুঝে নিন আপনার কি রোগ হয়েছে, এবং তার জন্য মনে হয় যদি আমরা হোমিওপ্যাথি করলে ভালো হবে, যদি আমরা যে ডাক্তারবাবুকে পছন্দ হচ্ছে এবং সেই ডাক্তারবাবু মতো কাছে অন্তত অনলিস্ট কিছুটা সময় দেওয়া উচিত। এবং কোনো ডাক্তারবাবু ভগবান হয়, আমরা কেউ মানে ম্যাজিক দেখাতে পারি না, একবার ওষুধ দিতে আমরা অ্যালার্জি হয়ে যাবে এবং কখনো হয় না। অতএব অ্যালার্জি সারাতে হলে তার একটা রোগ হয়েছে যখন, রোগটা যখন একটা ধারাবাহিকভাবে এসছে যখন, এবং সেটা সারাতে হলেও একটা ধারাবাহিক সময় দেওয়ার প্রয়োজন আছে। অতএব এখানে তাড়াহুড়ো করলে কিন্তু রোগ সারবে না। অতএব রোগ যদি হয়ে গিয়ে থাকে, অনেকেরই অনেক রোগ হয়েছে তার জন্য দীর্ঘদিন ধরে চিকিৎসা করা কি আছে, অতএব আপনার ক্ষেত্রে যদি অ্যালার্জি হয়ে গিয়ে থাকে একটু ধৈর্য ধরে কিছুদিন চিকিৎসা করুন, দেখবেন আস্তে আস্তে কিন্তু অ্যালার্জি সেরে আসছে। সত্যি জীবনে তো অনেক কিছুই ধৈর্যের পরীক্ষা, এবং একটা কথা আছে নাকি সবুরে মেওয়া ফলে, যদি নিষ্ঠা ভরে এবং ঠিকঠাক ওয়েতে হোমিওপ্যাথিক মেডিসিন খাওয়া যায় তাহলে কিন্তু এই অ্যালার্জির হাত থেকে আমরা অনেকেই বাঁচতে পারি। এবং আজকের দিনে অ্যালার্জির সমস্যা নেই এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া শক্ত। এবং এই অ্যালার্জিটা আমাদের এই অ্যালার্জেন্সগুলো, যে সাবস্টেন্স থেকে অ্যালার্জি হয় সেটা তো আমাদের চারপাশে ছড়িয়ে আছে, আমরা সেটাকে অ্যাভয়েড করে কিভাবে বাঁচবো? আমাদের তো সাধারণ মানুষ, আমরা সব কিছু নিই, সব কিছু মেনে নিয়ে মানিয়ে নিয়ে আমাদের বাঁচতে হবে। সুতরাং শরীরটাকে যদি ভেতর থেকে আমি স্ট্রং করে তুলতে পারি, আমার ভাইটাল ফোর্সকে যদি আমি জাগ্রত করে তুলতে পারি, তাহলে সেই ভাইটাল ফোর্সটাই আমার কাছে আর কোনো অ্যালার্জির সাবস্টেন্স আসতে দেবে না। এবং তার জন্য ভাইটাল ফোর্সকে জাগ্রত করার জন্য একটা ফোর্সই রয়েছে, হ্যাঁ ঠিকই ধরেছি, সেটা হচ্ছে হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিন। তা আপনারা কি বলেন, আপনাদের কি মত?
মতামত তো জানাবেনই। আর একটা জিনিস আমার ভীষণ জানতে ইচ্ছে করে, আপনারা সবসময় বলেন আমাদের অনুষ্ঠান ভীষণ ভালো লাগছে, ভীষণ উপকৃত হচ্ছে। আমাদেরও তো কোথাও খামতি থাকতে পারে, আমাদের খামতিটাও কিন্তু আপনারা সঠিকভাবে যেরকম ভালো বলেন ততটাই কিন্তু খামতিটাও আমাদের মনে করিয়ে দেবেন, তাহলে আমরা সেই ভুলটা আর করবো না এবং ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তাই কি করবেন, নিঃসংকোচে নির্দ্বিধায় চিঠি লিখবেন, না হলে কন্ট্যাক্ট করবেন। দেখে নিন একবার ঠিকানাটা, ডক্টর শুভদীপ কর, কর হোমিও ফার্মেসি, 197/1 রামকৃষ্ণ সরণি, বেহালা, কলকাতা 60, বেহালা ট্রাম ডিপো থেকে টার ফ্যাক্টরির দিকে। টেলিফোন নাম্বার 9831275059 এবং 24049438। আজকের মতন এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডাক্তারবাবু অসংখ্য ধন্যবাদ, নমস্কার। নমস্কার।